ভর্তি হতে কি হলো, অ্যাট দিস এতে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস স্কুল, এতে স্কুলের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বিকেম হলো 1200। আগে ছিল ছেলে এবং বয় 5, মানে বয়েজ এবং গার্লস 5:3, ভর্তি হলো 5:7 এই অনুপাতে ভর্তি হলো, তাতে এখন ছাত্রছাত্রী হলো আমার 1200। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস চেঞ্জড, 5:3 ছিল, 5:7 অনুপাতে ভর্তি হয়েছে, এখন আছে কত, ভর্তি হওয়ার পরে হলো 1200, এবং চেঞ্জড, প্রথমে ছিল 5:3, এখন সেটা চেঞ্জড হয়ে গেছে 7:5, খেয়াল করেন 7:5 হয়ে গেছে। এখন বালক এবং বালিকার অনুপাত হচ্ছে 7:5। বলা হয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল বিফোর নিউ অ্যাডমিশন, বিফোর নিউ অ্যাডমিশন, এই যে অ্যাডমিটেড হলো নিউ অ্যাডমিশন, এর পূর্বে কতজন নাম্বার অফ স্টুডেন্টস, কতজন স্টুডেন্ট ছিল ওই স্কুলে, মানে একবারে শুরুতে ওই স্কুলে কতজন স্টুডেন্ট ছিল। আবার বলি, দেখেন স্কুলে আপনার স্টুডেন্ট ছিল হচ্ছে 5:3 এই অনুপাতে ছিল, 5:7 এই অনুপাতে ভর্তি হলো, এই অনুপাতের সাথে এই অনুপাতে ভর্তি হওয়ায় বর্তমানে ছাত্রছাত্রী হলো 1200, তাহলে আপনার বর্তমানে ছাত্রছাত্রী কত, 1200, এবং বর্তমানে এই অনুপাতের সাথে এই অনুপাত ভর্তি হওয়ায় বর্তমানে ছাত্রছাত্রীর রেশিও হয়েছে 7:5, তাহলে বর্তমান ছাত্রছাত্রীর রেশিও কত, 7:5, বর্তমানে ছাত্রছাত্রী কত, 1200। তো 1200কে আমরা যদি 7:5 আকারে ভাগ করি তাহলে আমরা কি পাই, দেখেন 1200কে আমরা 7:5 অনুপাতে ভাগ করলে আমরা পাই হচ্ছে 700 এবং 500, তাই না। 1200কে আমরা 7:5, 7:5 মানে কি, মানে ভাগ, 7 ভাগ আর 5 ভাগ মানে 12 ভাগ, তাহলে 12 ভাগের 7 ভাগ যাবে এদিকে আর 12 ভাগের 5 ভাগ যাবে এদিকে, মানে 700 আর 500। তাহলে বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত বলেন, 1200, অনুপাত কত, 7:5, 7:5 মানে 700 এবং 500। তাহলে বলা হয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস স্কুল বিফোর নিউ অ্যাডমিশন, নতুন ভর্তি হবার পূর্বে অর্থাৎ শুরুতে কতজন স্টুডেন্ট ছিল ওই স্কুলে। তাহলে দেখেন আমরা করি অঙ্কটা, বলা হয়েছে আমরা যে কোনো একটা কিছু ধরি, স্টুডেন্ট ছিল কতজন, 5:3 এই অনুপাতে ছিল, আমি মনে করি ওই স্কুলে ছেলে ছিল 5x জন আর মেয়ে ছিল আমার 3x জন। স্কুলের ছাত্র এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এটাতে কম্বাইন্ড 5 ব্যাংকে আসছে ক্যাশে 19 সালে। 5:3 অনুপাত মানে কি, যদি 5 জন ছেলে হয় তাহলে 3 জন মেয়ে হবে, যদি 5x ছেলে হয় তাহলে 3x মেয়ে হবে। মনে করি ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শুরুতে ছিল 5x ছেলে 3x মেয়ে। তাহলে আমার শর্তে কি বলছে, আমার শর্তে বলছে যে এর সাথে 5:7 অনুপাতে যুক্ত হওয়ায় বর্তমানে 700 এবং 500 ছেলেমেয়ে হলো। তাহলে খেয়াল করেন ছিল কত, 5x, তা এখন আছে কত, ভর্তি হওয়ার পরে এখন আছে 700, ছেলে ছিল কত, 5x, এখন কত আছে 700, তাহলে 700 থেকে এই 5x বাদ দেন, তাহলে 700 থেকে 5x বাদ দেওয়া মানে হচ্ছে যারা মাঝখানে ভর্তি হলো, এই 5x আপনার ছিল আর এখন আপনার 5x ছেলে, 5x বয়েজ ছিল, এখন আছে 700 কিছু ভর্তি হওয়ার পরে, তাহলে এখন যারা আছে 700 থেকে আমি যদি 5x বাদ দেই তাহলে আমার কি থাকে, মাঝখানে যারা ভর্তি হলো, এই পরিমাণ ছেলে আমার ভর্তি হয়েছে। ঠিক তেমনিভাবে এখন স্টুডেন্ট আছে, মেয়ে আছে আমার 500 জন আর ছিল হচ্ছে আমার 3x জন, মেয়ে কত এখন স্কুলে 500 আর আগে ছিল কত 3x, তো 500 থেকে আগের যদি বাদ দেই তাহলে মাঝখানে যারা তারা ভর্তি হয়েছে, তাহলে 500 - 3x মানে মাঝখানে যারা ভর্তি হয়েছে। তাহলে এটা হলো মাঝখানে ছেলে ভর্তি হলো, এটা হলো মাঝখানে মেয়ে ভর্তি হলো, ছেলে ভর্তির সংখ্যা ইস টু মেয়ে ভর্তির সংখ্যা, ভাগ মানে কি ইস টু মানে কি ভাগ, আমরা লিখতে পারি 5:7 অথবা 5/7। তাহলে দেখেন, তাহলে এইটা সমান সমান হলো এই মাঝের অনুপাতটা, মাঝে কোন অনুপাতে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, 5:7 অনুপাতে ভর্তি হয়েছে। বুঝতে পারছেন, আমার এখন ছেলে আছে 700, একেবারে শুরুতে ছিল 500, তো
তো বর্তমান 700 থেকে শুরুর 5x, এই যে 700 থেকে 5x বাদ দিলে ওই যে মাঝখানে যে ছাত্রছাত্রী ভর্তি হলো, বর্তমানে মেয়েদের থেকে একবারে শুরুর যে মেয়ে ছিল, এই বর্তমানের মেয়েরা বেশি, তাহলে বর্তমানে যে মেয়ের সংখ্যা আছে সেই থেকে একবারে শুরুতে যে মেয়ের সংখ্যা ছিল সেটা যদি বাদ দেই তাহলে কি পাবো, মাঝখানে, এটা হলো মাঝখানে যে মেয়েরা ভর্তি হয়েছে। তাহলে বর্তমানের ছেলেদের ভর্তির সংখ্যা এবং বর্তমানে মাঝখানে ছেলেদের ভর্তির সংখ্যা এবং মাঝখানে মেয়েদের ভর্তির সংখ্যা, ছেলে ইস টু মেয়ে মানে হচ্ছে 5:7 বলছে, 5:7 এই অনুপাতে ভর্তি হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা থেকে কি পাই খেয়াল করেন, 5x 5 × 35x 3 × 15x মানে হচ্ছে আমার 20x, 7 × 49 5 × 25 মানে হচ্ছে 49 - 25 24। তাহলে আমি x = পাই 0 0 2 দিয়া 24কে কাটলে 12 অর্থাৎ 120। খেয়াল করেন 120, x এর মান কত পেলাম 120। দেখেন ওই স্কুলে শুরুতে ছাত্র সংখ্যা ছিল 5x এবং ছাত্রী সংখ্যা ছিল 3x, অর্থাৎ ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ছিল 8x। একেবারে শুরুতে ছাত্র সংখ্যা 5x, ছাত্রী সংখ্যা 3x, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল 8x। x এর মান আমি পেলাম কত 120। তাহলে 8 × 120 8 × 12 96 960 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন? এটা হলো আমার মাঝখানে ছাত্র ভর্তির সংখ্যা, এটা হচ্ছে মাঝখানে ছাত্রী ভর্তির সংখ্যা। তো আমার তো বলেই দিয়েছে ছাত্র, এই যে মাঝের ছাত্র আর মাঝের ছাত্রী ভাগ মানে কি অনুপাত, এই দুইটার অনুপাত হচ্ছে এই অনুপাত 5:7 অনুপাত, 5:7 অনুপাত। আমি কিন্তু ইস-টুকে সবসময় ভাগ আকারে লিখি, ইস-টু মানেই হচ্ছে ভাগ। তাহলে আমরা অ্যান্সার পেলাম 960। আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে কমেন্ট দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 960। সৌমেন কীর্তনিয়া, সুন্দর, ধন্যবাদ। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। অনেক সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, কে কে যেন কমেন্ট দিয়েছেন, কিন্তু কমেন্ট আসলে এখানে আমার একটু কমেন্ট একটু স্লো আসে, ধীরে আসে। আচ্ছা, কমেন্ট আসতে থাকে, আমি পড়তে থাকি। লাইভ থেকে একটু বেরিয়ে গিয়ে আবার আসি যাতে লাইভটা আবার একটু দ্রুত চলে আসে। সৌমেন, সুকান্ত, হাসিবুল, বর্মন, টয়া, কে ছিল, সজীব, মৈত্রী, ধন্যবাদ সবাইকে। দেখেন এই ম্যাথটা আমরা কি ধরছি শুরুতে আমি ধরছি আমার 3x 5x ছিল ছেলে এবং 3x ছিল আমার কি মেয়ে। তাহলে এই অঙ্কের অ্যান্সার পেলাম কত আমরা 960। কি হলো, শব্দ হলো কেন? হ্যালো হ্যালো, ও সম্ভবত হোয়াটসঅ্যাপে কেউ নক দিয়েছে, দেখেন। তাহলে দেখেন এটা হচ্ছে ছিল, দেখেন মাঝখানে কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি যদি এই অঙ্কটা এভাবে করতে পারি যে এই যে মাঝে যে স্টুডেন্ট ভর্তি হলো 5:7, এখন স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে আছে কতজন, এখন স্টুডেন্ট আছে 5:7 অনুপাতে 1200। তো কালারটা চেঞ্জ করে নিই, নতুন কালার নেই যাতে এটা আলাদা ম্যাথ। এখন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 7:5, টোটাল স্টুডেন্ট হচ্ছে 1200। 7:5 অনুপাতে 1200কে ভাগ করলে আমি পাই 700 এবং 500। তো বর্তমানে ছাত্র সংখ্যা 700, ছাত্রী সংখ্যা 500। বুঝতে পারছেন বর্তমানে? তাহলে এটা আমি ঢেকে ফেলি, এটাও ঢেকে ফেলি বোঝার সুবিধার্থে। খেয়াল করেন বর্তমানে আমার ছাত্র সংখ্যা 500 এবং ছাত্র সংখ্যা 700 এবং ছাত্রী সংখ্যা 500। যদি এমনটি হয়, আমি এখানে ধরছিলাম যে শুরুতে ছিল 5:3 অনুপাতে, মানে 5x ছেলে এবং 3x মেয়ে ছিল। এটা আমি এভাবে করতেছি। এবার দেখেন এই যে মাঝখানে যে স্টুডেন্ট ভর্তি হলো 5:7, মনে করি যে এই 5x জন ছেলে এবং 7x জন মেয়ে ওই স্কুলে ভর্তি হয়েছে। এটা হচ্ছে শুরুতে ছিল
এটা এখন বর্তমানে আছে, আর এটা হচ্ছে মাঝখানে ভর্তি হয়েছে। এটা হচ্ছে শুরুতে ছিল এই অনুপাতে, এখন বর্তমানে আছে এই ছাত্রছাত্রী, মাঝখানে এই অনুপাতে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাহলে আমি এটা ধরে করবো। এবার ধরলাম যে 5x জন ছাত্র ভর্তি হয়েছে এবং 7x জন মেয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ছাত্র সংখ্যা আছে কত? 700। বর্তমানে ছাত্র সংখ্যা কত? 700। ভর্তি হয়েছে কত? 5x জন। তো 700 বিয়োগ 5x জন মানে কি? শুরুতে যে স্টুডেন্ট ছিল। মনে করেন যে আমার স্কুলে এখন ছাত্রছাত্রী আছে 700 জন, ভর্তি হয়েছে 200 জন। তার মানে আমার ওই স্কুলের শুরুতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কয়জন? 500 জন। যারা ভর্তি হয়েছে তাদেরকে বাদ দিয়ে দিলাম। তাহলে বর্তমানে ছাত্র সংখ্যা 500, ভর্তি হয়েছে 5x জন। তাহলে 700 থেকে যারা ভর্তি হয়েছে তাদেরকে বাদ দিয়ে দিলাম। তার মানে ওই শুরুর সংখ্যা ছাত্র, একেবারে শুরুতে যে ছাত্র ছিল সেই ছাত্র সংখ্যা এইটা। ঠিক তেমনিভাবে বর্তমানে ছাত্রী হচ্ছে আমার 500, যেসব ছাত্রী ভর্তি হয়েছে 7x জন ছাত্রী ভর্তি হয়েছে, বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমার একেবারে শুরুতে যে ছাত্রীর সংখ্যা ছিল। তাহলে ওই স্কুলে শুরুতে ছাত্র সংখ্যা এবং ছাত্র সংখ্যা ইস টু শুরুতে ছাত্রী সংখ্যা, ভাগ মানে কি? ইস টু বা অনুপাত। শুরুতে ছাত্র সংখ্যা ইস টু শুরুতে ছাত্রী সংখ্যা সমান সমান, এখানে তো বলেই দিছে শুরুতে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত ছিল 5:3। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? না বুঝলে আবার দেখবেন, ভিডিও লেসন তো দেওয়া থাকবে, একটা সুবিধা আছে অনলাইনের। দেখেন 3 × 5 = 15, 5 × 7 = 35। আবার দেখি, ভুল নয়, 5 আর 7, 5 আর 7, 5 আর 3, 5 আর 3, ঠিক আছে। 5 × 7 = 35, 3 × 5 = 15। 35 থেকে 15 গেলে হচ্ছে আমার 20x সমান সমান 3 × 7 = 21, 5 × 5 = 25। 21 থেকে 25 গেলে কত হয়? 4, মানে 400। তাহলে x সমান সমান আমার 0 0, 4 দিয়ে 20কে কাটলে 4 2 মানে 20। x এর মান কত? 20। তাহলে আমি কি ধরছি? ছাত্রছাত্রী ভর্তি হয়েছে 5x এবং ছাত্র ভর্তি হয়েছে 5x। খেয়াল করেন, ছাত্র ভর্তি হয়েছে 5x, ছাত্রী ভর্তি হয়েছে 7x, মোট হলো 12x। 7 আর 5 12, 12x জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। x এর মান কত? 20। তাহলে 12 × 2, 12 × 2 = 24, 240। 12x মানে হচ্ছে আমার 240। তাহলে 240 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই ধরনের অঙ্ক এখন ব্যাংকে প্রায়ই আসে, বিশেষ করে রিটেনে। যতগুলো অ্যাডভান্স ম্যাথ আছে তাই এই একটা অ্যাডভান্স ম্যাথ। আপনি বই দেখে করতে যান, অন্য প্ল্যাটফর্মে করতে যান, অনেক কঠিন লাগবে, অনেক জটিল লাগবে। আমি তো করলাম পুরো এমসিকিউ আকারে। এটা কিন্তু অনেক বড় একটা রিটেন ম্যাথ। তাহলে দেখেন ছাত্রছাত্রী কতজন ভর্তি হয়েছে? 240 জন। এখন আছে কয়জন? 1200 জন। ভর্তি হয়েছে কত? 240, বাদ দিলে 960। একেবারে শুরুতে 960 জন ছাত্রছাত্রী ছিল। আমার কাছে তো সেটাই চাইছে যে অ্যাডমিশন বিফোর নিউ অ্যাডমিশন, এর পূর্বে ছাত্রছাত্রী কতজন ছিল? 960 জন। এই অঙ্কের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। সুন্দর করে খাতায় এই অঙ্কটা করে জমা দিবেন, তাহলে আপনি ম্যাথের বস লেভেলে পৌঁছে যাবেন খুবই দ্রুত। ক্লিয়ার না? অ্যান্সার দেন। হাসিব ভাই অ্যান্সার দেন। আমি একটু বসি। আগে একটানা 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা ক্লাস নিয়েছে, কোনো কষ্ট হতো না। এখন 1 ঘন্টা ক্লাস নিলেই কষ্ট হয়ে যায়। একটা রিটেন ম্যাথ তো, এমসিকিউ ম্যাথ অনেক করানো যায়, কারণ কিছুক্ষণ কথা বলে রেস্ট পাওয়া যায়। রিটেন ম্যাথে রেস্ট পাওয়া যায় না, একটানা কথা বলতে হয়। মনে করেন 34 থেকে 52, 18 মিনিট একটানা বকবক করেই একটা ম্যাথ বোঝালাম আপনাদেরকে। একটা ম্যাথ বোঝাতে গিয়ে না হলেও 18 মিনিটে 300-400 বাক্য সেন্টেন্স আমি ব্যবহার করছি। ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট দিয়েছেন। হাসিব ভাই, সৌমেন, সাথী, তারপরে কে? সুকান্ত। আমরা যাই নেক্সট ম্যাথে।
কমেন্ট আসে একটু ধীরে ধীরে। এখানে কি বলছে দেখেন, এ পারসন বাই সাম পেন্স অ্যান্ড পেন্সিলস, একজন ব্যক্তি কিছু পেন এবং কিছু পেন্সিল ক্রয় করে, ক্রয় করলো, ক্রয় করে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, ক্রয় করে। দ্য পেন কস্ট টাকা 7, একটা পেনের দাম, কলমের দাম 7 টাকা, ইজ প্রত্যেকটা, অ্যান্ড পেন্সিল কস্ট টাকা 3, পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। পেনের দাম 7 টাকা আর পেন্সিলের দাম 3 টাকা, তার মানে পেনের দাম বেশি। এরপরে কি বলছে, ইফ হি স্পেন্ডস এক্স্যাক্টলি টাকা 81, সে পেন কিনছে 7 টাকা দরে, পেন্সিল কিনছে 3 টাকা দরে, এতে সে এক্স্যাক্টলি ঠিক 81 টাকা খরচ করছে। অ্যান্ড বাইজ এবং ক্রয় করছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পেন্স, যতগুলো বেশি সংখ্যক পেন ক্রয় করা যায়, সব থেকে বেশি সংখ্যক, মানে এই টাকার মধ্যে এই 81 টাকায় যেখানে 7 টাকা পেনের দাম, 3 টাকা পেন্সিলের দাম, এখানে সে সব থেকে বেশি সংখ্যক যতগুলো কলম ক্রয় করা যায় সেই ততগুলো কলম ক্রয় করছে। এবার দেখেন, আন্ডার দ্য পসিবল, আন্ডার দ্য কন্ডিশন, এই কন্ডিশনে সে ক্রয় করছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ পেন টু পেন্সিল, পেন এবং পেন্সিলের রেশিও কত, অনুপাত কত বের করতে বলা হয়েছে। তো অনুপাত বের করতে হলে পেন এবং পেন্সিলের, আমাকে পেন এবং পেন্সিলের সংখ্যা বের করতে হবে আগে। তাহলে করি, খেয়াল করেন, আপনার কাছে আছে কত, 81 টাকা। 81 টাকা দিয়ে আপনি ক্রয় করবেন, সবগুলো টাকা খরচ করে 81 টাকা দিয়ে পেন এবং পেন্সিল কিনবেন। মনে করেন যে আপনি পেন কিনছেন এক্সটি, এক্সটির দাম হচ্ছে 7x, পেন্সিল কিনছেন আপনি ওয়াইটি, ওয়াইটি পেন্সিলের দাম হচ্ছে থ্রাইজ ওয়াই, তাহলে 7x পেনের দাম, টোটাল থ্রাইজ ওয়াই পেন্সিলের দাম সমান সমান হচ্ছে 81, টোটাল হবে আপনার 81 টাকা। পেনের দাম 7 টাকা, এক্সটি পেনের দাম 7x টাকা, পেন্সিলের দাম 3 টাকা, ওয়াইটি পেন্সিলের দাম থ্রাইজ ওয়াই টাকা, তাহলে পেনের দাম প্লাস পেন্সিলের দাম ইকুয়ালস 81 টাকা, 81 টাকা মোট। এই কোয়েশ্চেনটা থেকে আমরা কি পাই খেয়াল করেন, 7x সমান সমান 81 মাইনাস থ্রাইজ ওয়াই, বা x সমান সমান 81 মাইনাস থ্রাইজ ওয়াই বাই 7। x এর মান কত, পেনের দাম কত, কয়টা পেন, 7 টাকা ধরে এক্সটি পেন, তো x এর মান কত, x হচ্ছে কয়টি পেন, x হচ্ছে টি, x হচ্ছে আমার টি, কয়টি পেন, x এর মান কত, x সমান সমান 81 মাইনাস থ্রাইজ ওয়াই বাই 7। এখন দেখেন y এর মান আপনি যদি 1 ধরেন তাহলে এখানে হয় আমার, এখন y এর মান ধরেন, যে কোনো একটা মান ধরেন, y এর মান যদি আপনি 1 ধরেন তাহলে 3 ইন্টু 1 মানে এটা হবে 3, 81 মাইনাস 3 কত হয় 78, এখানে হয় 78, 7 দিয়ে ভাগ হয়, হয় না, কারণ আপনি তো পেন কিনছেন, বাকি টাকার পেন কিনছেন, একটা পেনের দাম 7 টাকা। তাহলে y এর মান যদি 2 ধরেন, মানে 3 দুগুণী 6, 2টা 3 বাদ যাবে, মানে 6 বাদ যাবে, 2টা 3 বাদ গেলে আমার হয়ে আসছে, এটার মান হবে আমার 75, 75ও আমার 7 দিয়ে ভাগ হয় না। y এর মান যদি 3 ধরেন, 3 3 9 বাদ যাবে, 81 মাইনাস 9 মানে 3টা 3 বাদ যাবে, মানে হচ্ছে 72, 72 আমার 7 দিয়ে ভাগ হয় না। তাহলে y এর মান যদি আপনি 4 ধরেন, 3 4 12 মানে 4টা 3 বাদ যাচ্ছে, 81 থেকে 4টা 3 বাদ গেলে হয় 69, 69 আমার 7 দিয়ে ভাগ হয় না। ঠিক তেমনিভাবে এটার মান যদি আপনি টোটাল আরও 5 ধরেন তাহলে এটার মান হয় আমার 66, 7 দিয়ে ভাগ হয় না। এটার মান যদি আপনি 6 ধরেন, 3 6 18 তাহলে এটার মান হয় আমার 63, এই 63 আপনার 7 দিয়ে ভাগ হয়। y এর মান যদি আপনি 6 ধরেন তাহলেই এই 7 দিয়ে এটা ভাগ হয়। দেখেন 81 মাইনাস থ্রাইজ ওয়াই বাই 7 এরকম আছে না, 81 মাইনাস থ্রাইজ ওয়াই বাই 7। y এর মান আপনি যদি 7 ধরেন তাহলে
3 সাথে 21, 81 মাইনাস 21 মানে হচ্ছে 63/7। 7 দিয়ে কাটলে 7 নং 63, 7 নং 63। অর্থাৎ আপনি 9টা পেন কিনতে পারতেছেন, আপনি পেন কিনতে পারতেছেন 9টা। আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান তো এই যে 7, সরি 7 না 6, 318। ওয়াই এর মান 6 না? হ্যাঁ, ওয়াই এর মান 6। তাহলে আপনার পেন্সিলের সংখ্যা হচ্ছে আপনার 6 বা 6টি। তাহলে আমি লিখতে পারি কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 3:2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আপনি 63 টাকাকে 7 দিয়ে ভাগ করতেছি কেন? কারণ আমি এক একটা পেন কিনছি 7 টাকা দরে। তাহলে দেখেন এখানে পেলাম আমি 318 টাকা, এখানে পেলাম আমি 63 টাকা। খেয়াল করেন, মানে আমি 18 টাকার পেন্সিল কিনছি আর 63 টাকার পেন কিনছি। 18 টাকায় আমি পেন্সিলের দাম কত? 3 টাকা করে, 3 টাকা করে 18 টাকায় আমি 6টা পেন্সিল পাইছি, PNCIL, 6টা পেন্সিল পাইছি। 63 টাকায় 7 টাকা দরে, 7 টাকা হচ্ছে একটা পেনের দাম, 7 টাকা দরে আমি 9টা পেন পাইছি। তাহলে কি বলছে? 63 টাকায় আমি সর্বোচ্চ 9টা পেন কিনতে পারবো, 18 টাকায় আমি 6টা পেন্সিল কিনতে পারবো। তাহলে আমার পেনের সংখ্যা হবে 9 আর পেন্সিলের সংখ্যা হবে 6। 9:6 মানে 3:2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন কে কে? একটু কমেন্ট দেন। ধন্যবাদ সৌমেন, হাসিব, সুমন। এই অঙ্কগুলো যদি রিটেনে আসে আপনি ঠিক এভাবে করে দেখাবেন। যদি রিটেনে আসে, এই অঙ্কগুলো সাধারণত রিটেনে আসে না, রিটেনে আসতে পারে MCQ তে। রিটেনে আসলে আপনাকে ঠিক এভাবে করে দেখাতে হবে, এভাবে করে দেখাবেন। অথবা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, আমরা একেবারে শর্টকাটে যেটা করি। কীভাবে করি এটা? এটা মুছে ফেলে বুঝতে সুবিধা হবে। দেখেন আপনার কাছে, দেখেন আপনাকে বলছে যে 81 টাকার মধ্যে সর্বোচ্চ সংখ্যক পেন কিনবেন, মানে আপনি যত টাকার পেন কিনতে পারেন, বাকি যে শেষে যে টাকা থাকবে অল্প টাকা, সেই টাকার কি করবেন? পেন্সিল কিনবেন। তাহলে মনে করেন আপনি একটা পেন্সিল কিনছেন, তাই না? তাহলে একটা যদি পেন্সিল কিনেন তাহলে আপনার কাছে আরও থাকে আপনার 70। একটা পেন্সিলের দাম কত? 3 টাকা। তাহলে 81 থেকে 3 বাদ দিলে 78 টাকার কি কিনছেন? আপনি পেন কিনছেন। একটা পেনের দাম কত? 7 টাকা। তাহলে 78কে 7 দিয়ে ভাগ হচ্ছে? হচ্ছে না। আপনাকে তো বলছে এক্স্যাক্টলি 81 টাকা আপনি কি খরচ করবেন, যেখানে 7 টাকা পেনের দাম, 3 টাকা পেন্সিলের দাম। তাহলে আমি কি করব? তাহলে আমি 7 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে না, তার মানে 78 টাকায় আমি এক্স্যাক্টলি 78 টাকা খরচ করে 7 টাকা দরে আমি পেন ক্রয় করতে পারতেছি না, কারণ আমার তো 78 তো 7 দিয়ে ভাগই হচ্ছে না, মানে ইকুয়াল নাম্বার, এখানে পূর্ণ সংখ্যায় আমি পেন কিনতে পারতেছি না। তাহলে আপনি আরও একটা পেন কিনেন। প্রথমে একটা পেন কিনলেন, 3 টাকা দাম, বাকি টাকার কি কিনছেন? 78 টাকায় পেন কিনছেন। আপনি আরও একটা পেন্সিল কিনেন, মানে আরও 3 টাকা বাদ দেন। তাহলে 78 বিয়োগ 3, তার মানে আপনার থাকতেছে আপনার 69। 78 বিয়োগ 3 75। 75 টাকা দিয়েও পূর্ণ সংখ্যায় আপনি পেন কিনতে পারতেছেন না, কারণ একটা পেনের দাম 7 টাকা। 7 দিয়ে ভাগ করলে 7 10 70, আপনার আরও 5 টাকা থেকে যাচ্ছে। 5 টাকায় আপনি একটা কলম পাচ্ছেন না। তার মানে আপনি এখানেও হচ্ছে না, মিলতেছে না। আপনি আরও একটা পেন্সিল কিনেন, তাহলে 3 3 3, 81 থেকে 9 টাকা বাদ দেন, আপনার দ্বারা আছে 72। 72 টাকায়ও পূর্ণ সংখ্যায় পেন কিনতে পারতেছেন না। আরও 3 টাকা বাদ দেন, আপনার থাকবে 69। 69ও 7 দিয়ে ভাগ হয় না। আরও 3 টাকা বাদ দেন, অর্থাৎ 66ও 3 দিয়ে ভাগ হয় না। আরও 3 টাকা বাদ দেন, মানে আরও একটা পেন্সিল কিনেন। তাহলে দেখেন একটা পেন্সিল, 2টা পেন্সিল, 3টা পেন্সিল, 4টা, 5টা, 6টা, আপনি মোট 6টা পেন্সিল কিনছেন। তাহলে 6টা পেন্সিলের দাম কত? 18 টাকা। এবার আপনার এখানে দাঁড়ালো, আপনার হাতে থাকলো আর 63 টাকা।
81 থেকে 18 টাকা বাদ দিলে 63 টাকা। এই 63 কিন্তু 7 দিয়ে ভাগ হয়, 7 নং 63, অর্থাৎ রাউন্ড 9টা পেন কিনতে আপনি পারবেন। তাহলে আপনাকে 9টা পেন কিনতে হবে, সর্বোচ্চ সংখ্যক পেনের কথা বলছে। তাহলে 9টা পেন আর কয়টা, 1 2 3 4 5 6, 6টা পেন্সিল। 9টা পেন 6টা পেন্সিল, 9:6, অর্থাৎ 3:2 হচ্ছে আপনার এই অঙ্কের অ্যান্সার। দেখছেন সবাই অ্যান্সার দিয়ে দিছে, ধন্যবাদ সবাইকে। যদি এটাকে দেখেন, সিলেট গ্যাস ফিল্ডে আসছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 13 সালে। যদি বুঝতে পারেন তাহলে এটার অ্যান্সার দেন তো আপনারা নিজেরা, নাম্বার দিন। এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারের অ্যান্সার কত হবে বলেন? 3 এর অ্যান্সার কত? অ্যান্সার দেন, 3 নাম্বার দিয়ে অ্যান্সার দেন। পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার ক্যাশে আসছে 13 সালে, সেলফ টাস্ক। থ্রি ইস টু টু যেটা অ্যান্সার দিন, এটা হচ্ছে আপনার 2 নাম্বার, এটা হচ্ছে আপনার 3 নাম্বার। অ্যান্সার দেন। তিন নম্বরের অ্যান্সার দিচ্ছেন? দুই নাম্বার আর 3 নাম্বার, কিন্তু 3 নাম্বার কোথায় আসছেন? পূবালী ব্যাংকে এসেছিল। একই ম্যাথ, সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই, শুধু একটা শূন্য বাড়ানো। হাসিব ভাই অ্যান্সার দেন। সৌমেন, সুকান্ত, সাথী, অনেক লাভ রিয়েক্ট দিচ্ছেন। কে? অনেক অনেক লাভ রিয়েক্ট দিচ্ছেন, লাইক রিয়েক্ট দিচ্ছেন। আমি একটু কেটে আবার ঢুকি, তাহলে আপনাদের কমেন্টগুলো দ্রুত আসবে আমার কাছে। হাসিব ভাই অ্যান্সার দিচ্ছে 3:2। সৌমেন আগেরটার অ্যান্সার দিচ্ছে 5:3। 5:3 তো না, রং। আগেরটা এইটা আর এইটা, 2 নাম্বার আর 3 নাম্বার সেম অ্যান্সার। শুধুমাত্র একটা শূন্য বাড়ায় দেওয়া, কাটাকাটি করলে শেষে শূন্য কাটা যাবে। 3:2 হবে অ্যান্সার। আসেন 4 নম্বরে। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার শেষ, সেম অঙ্ক শেষ। আমরা এবার আসি কয় নাম্বার? 4 নাম্বার। কি বলছে দেখেন, এটা কিন্তু আসছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে এডিতে আসছে 17 সালে। আরিফ's স্যালারি ইজ টুয়াইস দ্যাট অফ বাবুর স্যালারি। আরিফের স্যালারি হচ্ছে বাবুর স্যালারি দ্বিগুণ। কবির স্যালারি ইজ 1/3 অফ আরিফ। কবিরের স্যালারি হচ্ছে এই আরিফের 1/3, 3 ভাগের 1 ভাগ। মালিক স্যালারি ইজ 2/3 অফ বাবু। মালিকের স্যালারি হচ্ছে 2/3 অফ বাবু, বাবুর স্যালারি। টোটাল স্যালারি অফ কবির অ্যান্ড মালিক। টোটাল স্যালারি অফ কবির অ্যান্ড মালিক। কবির এবং মালিকের টোটাল স্যালারি। আর হয় হোয়াট প্রপোর্শন অফ বাবুর স্যালারি। বাবুর স্যালারির সাথে কোন প্রপোর্শন, কোন অনুপাত, কি অনুপাত, অনুপাত কত। তাহলে কি বলছে?
টোটাল স্যালারি অফ কবির এন্ড মালিক। কবির এন্ড মালিকের টোটাল স্যালারি বাবুর স্যালারির সাথে কি অনুপাতে আছে? কবির এবং মালিকের টোটাল স্যালারি বাবুর একের সাথে কি অনুপাতে আছে বা অনুপাত কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখেন এই ধরনের অঙ্ক আমরা সবসময় কি করি জানেন? শেষের দিক থেকে করি, শেষের লাইন থেকে করি। সবসময় আমি দেখবেন শেষের লাইন থেকে করি। শুরু থেকে করতে পারবেন, তবে শেষের দিক থেকে করলে সহজ হবে। মালিক স্যালারি ইজ 2/3 অফ বাবুর স্যালারি, এই লাইনটা থেকে কি বলতেছে? মালিকের স্যালারি হচ্ছে বাবুর স্যালারি 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ মানে বাবুর স্যালারি যদি 3 টাকা হয়, মালিকের স্যালারি হবে আমার 2 টাকা। 3-এর 3 ভাগের 2 ভাগ মানে 2। প্রচুর করাইছি এই ধরনের অঙ্ক, প্রচুর, ব্যাখ্যা না করি বেশি। তাহলে বাবুর স্যালারি যদি 3x টাকা হয়, তাহলে মালিকের স্যালারি হবে 2x টাকা। এরপরে বলছে কবিরের স্যালারি হচ্ছে 1/3 অফ আরিফ। কবিরের স্যালারি হচ্ছে 1/3 অফ আরিফ। তার মানে এখানে কিন্তু আরিফ নেই, এখানে বাবু আর মালিক আছে। বাবু ধরলাম, মালিক ধরলাম। প্রথম লাইনে দেখেন আরিফ আছে। আরিফের স্যালারি ইজ টুয়াইস দ্যাট অফ বাবু। আরিফের স্যালারি হচ্ছে বাবু এর দ্বিগুণ। আরিফের স্যালারি হচ্ছে বাবুর দ্বিগুণ হচ্ছে আরিফ। তাহলে আরিফ কত? এই যে বাবু, বাবুর দ্বিগুণ। তাহলে আরিফ হচ্ছে 3x এর দ্বিগুণ মানে হচ্ছে 6x। আরিফ এ সমান সমান আরিফ, আরিফ হচ্ছে বাবু এর দ্বিগুণ মানে 6x। তাহলে এখানে গেল আরিফ হচ্ছে বাবু এর দ্বিগুণ। এখানে আছে কবিরের স্যালারি হচ্ছে আরিফের স্যালারির 1/3। কবির স্যালারি ইজ 1/3 অফ আরিফ। আরিফের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কবিরের স্যালারি। কবির হচ্ছে আরিফের 3 ভাগের 1 ভাগ। তাহলে আরিফের 3 দিয়ে ভাগ দিলে 2x। কবির হচ্ছে আরিফের যা আছে তার 3 ভাগের 1 ভাগ। তো 6-এর 3 দিয়ে ভাগ করলে 2x হয়। তাহলে এটা হলো আমার মালিক, এটা হলো আমার বাবু, এটা হলো আমার আরিফ, এটা হলো আমার কবির। আমার এই অঙ্কে অ্যান্সার চেয়েছে কবির প্লাস মালিক। তাহলে কবির কত? কবির হচ্ছে 2x। মালিক কত? মালিক হচ্ছে আমার 2x ইস টু বাবু কত? বাবু হচ্ছে আমার 3x। হচ্ছে 4:3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অঙ্ক দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু পরীক্ষার হলে যখন ঠিক এইরকম 20টা অঙ্ক পাবেন, সময় পাবেন 18 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট রিটেনে। এমসিকিউর জন্য রিটেনে একটু বেশি সময় পাবেন, তখন ঘাবড়ে যাবেন। দেখবেন এই রিটেন অঙ্কই আমার এমসিকিউতে আসতেছে। সময় পাবেন না, করে পাবেন না অঙ্কের অনুশীলন না থাকলে। 4:3 হচ্ছে অ্যান্সার। রিটেন ম্যাথ তো একটু জিরাইয়া করি, না হলে আমারও কষ্ট হয়ে যাবে। অ্যান্সার দেন সবাই। আগেরটা অ্যান্সার দিছেন, ধীরে ধীরে আসছে অ্যান্সার। মস্কুইটো। নেক্সট দ্রুত অ্যান্সার দেন। এটার অ্যান্সার হচ্ছে 4:3। আচ্ছা, অ্যান্সার আসতে থাকে, আমি অ্যান্সার পড়তে থাকি। আমরা যাই নেক্সট ম্যাথে নাকি 6। এটা হচ্ছে আমার 5 নাম্বার ম্যাথ রাখছিলাম আপনাদের জন্য HW। এটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে একটা কপি করে নেওয়া, ম্যাথটা সহজ আছে। HW ছিল, কিন্তু HW টাইপিং করা হয়নি। নিজেরা প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে? আপনাদের জন্য কিছু HW ম্যাথটা কি 6 নাম্বার। কি বলছে দেখেন, এ সিরিজ হ্যাজ 3 নাম্বারস AR স্কোয়ার। একটা সিরিজ মানে ধারা, 3টে নাম্বার আছে। প্রথম নাম্বারটা হচ্ছে এ, তারপর একটা নাম্বার হচ্ছে AR, তারপর একটা নাম্বার হচ্ছে AR স্কোয়ার। একটা সিরিজ ধারা। দ্য ফার্স্ট টার্ম ইজ টুয়াইস অফ দ্য সেকেন্ড টার্ম। আমরা ধারার অঙ্ক করছি না, 3 + 4 3 + 6 + 9 + 12 ... এরকম ধারার অঙ্ক করছি না, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। 3 ক্লাসে সব শেষ করে দিছি নাকি? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপর কয়টা ক্লাস দিয়েছি? বেসিক থেকে অ্যাডভান্স সব দেখাই দিয়েছি, সম্ভবত 3টে ক্লাস।
গুণোত্তর ধারা এক ক্লাসে সব শেষ, সমান্তর ধারা সম্ভবত 2টা ক্লাস, মোট 3টা ক্লাস আছে। তো বলছে এই যে একটা ধারা, এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, 3টা পদের একটা ধারা আছে। শর্তে বলা হয়েছে দ্য ফার্স্ট টার্ম ইজ টয়েস অফ দ্য সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্মটা হচ্ছে সেকেন্ড টার্মের দ্বিগুণ। ফার্স্ট টার্ম এ সমান সমান হবে সেকেন্ড টার্মের দ্বিগুণ, এ আর এর 2 গুণ। তাহলে এ সমান সমান টয়েস এ আর, ফার্স্ট টার্ম হচ্ছে সেকেন্ড টার্মের দ্বিগুণ। তাহলে দেখেন আমরা এখান থেকে কি পাই, আর সমান সমান এ বাই টয়েস এ, এ কাটা যায় সমান সমান 1/2। তার মানে আর এর মান হলো আমার হাফ, আর সমান সমান হলো আমার হাফ। এখান থেকে আমি আর এর মান পেলাম হাফ। what is the ratio of the sum of the first 2 terms? 2 মানে অনুপাত, is 2 the sum of the last 2 term। প্রথম 2টা টার্ম এবং পরবর্তী 2টা টার্মের সামের, প্রথম 2টা টার্মের সাম is 2, পরবর্তী 2টা টার্মের সাম এর অনুপাত কত, is 2 কত। দ্য রেশিও, আমাকে রেশিও বের করতে বলছে, এই হলো আমার রেশিও। কিসের রেশিও? দ্য সাম অফ দ্য ফার্স্ট 2 টার্ম। ফার্স্ট 2 টার্ম হচ্ছে এ প্লাস এ আর, এ প্লাস এ আর টার্মস 2 সাথে তুলনায় অনুপাতে দ্য সাম অফ দ্য লাস্ট 2 টার্ম। লাস্ট 2 টার্ম এটা হচ্ছে প্রথম 2টা টার্ম, এটা হচ্ছে লাস্ট শেষের 2টা টার্ম। শেষের 2টা টার্ম হচ্ছে আমার এ আর প্লাস এ আর স্কোয়ার। প্রথম 2টা টার্মের সমষ্টি এর অনুপাত, দ্বিতীয় 2টা টার্মের শেষের 2টা টার্ম, প্রথম 2টা টার্ম শেষের 2টা টার্মের অনুপাত কত, সমষ্টির অনুপাত কত। তাহলে আমি লিখতে পারি কি দেখেন, এ প্লাস এ আর। এই অঙ্ক কিন্তু আমি কোনোভাবে এইভাবে লিখি না, বোঝানোর জন্য আমি কিন্তু সোজা আমি এইভাবে লিখবো। কীভাবে লিখবো? যখন এমসিকিউতে আসবে সময় বাঁচানোর জন্য, এ প্লাস এ আর বাই এ আর প্লাস এ আর স্কোয়ার। উপর থেকে এ কমন যায়, নিচের থেকে এ কমন যায়, তার মানে এ কাটা যায়। তার মানে এখানে থাকে আমার 1 প্লাস আর, আর এর মান কত, হাফ। এখান থেকে আর এর মান কত, হাফ। এখান থেকে হাফ আর এর স্কোয়ার, হাফের স্কোয়ার করলে 1/, আর এর মান কত, হাফ। উপর থেকে এ কমন যায়, নিচের থেকে এ কমন যায়, মানে এখানে এ কমন যায় আর এখানে এ কমন যায়, তাহলে এ কাটা। তাহলে এখান থেকে 1, এই যে 1, এখান থেকে আর মানে হাফ, আর মানে হাফ, আর এর স্কোয়ার, হাফের স্কোয়ার 1/4। দেখেন 1 আর হাফ যোগ করলে কত হয়, 1 মানে পূর্ণ, 1 আর হাফ মানে 50 বা 50, 1 মানে পূর্ণ সংখ্যা 1 বা, তাহলে 1 প্লাস হাফ মানে কি 1.5। খুব সুন্দর, দেখেন এই জিনিসটা বুঝেন, 1 প্লাস হাফ এর মানে হচ্ছে 1.5, 1.5। হাফ প্লাস 4/1 মানে কি 0.25, তাহলে হাফ প্লাস 0.25 তাহলে কত হয় 75.75। এটা আমি পয়েন্ট রাখবো না, কিছু আরও সহজে করব। 1 মানে 100, হাফ মানে কি, হাফ টাকা মানে কি 50 পয়সা, 1 টাকা মানে কি 100 পয়সা। 1 টাকা 100 পয়সা আর 50 পয়সা কত হয় 150 পয়সা। হাফ মানে কি 50 পয়সা, 4/1 মানে কি 25 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা কত পয়সা হয় 75 পয়সা। সহজ হিসাব। এটা লিখলে হয় আমার 150, এটা লিখলে হয় 75। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, এটা কাটলে হয় 2, তাহলে উপরে আছে 2, নিচে আছে 1, মানে 2:1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এটা যোগ করলে কিন্তু 150 হয় না, এটা যোগ করলে হয় আমার, খেয়াল করেন আবার, এটা যোগ করলে হয় আমার 1.5 আর এটা যোগ করলে হয় 0.75। এই দশমিক 2 ঘর ডানে নেন, এই দশমিক এখান থেকে 2 ঘর ডানে নেন, তার মানে এখানে আরেকটা লাগে, তাহলে উপরে 150 নিচে 75 মানে 2। এটা করলে ঠিক এইটাই হয়, কিন্তু আমার তো মেধা অনেক বেশি, আমি এগুলো খুব ভালো বুঝি, এমসিকিউতে আসছে। তো যোগ করার ক্ষেত্রে এই ধরনের ম্যাথ এমসিকিউতে এইভাবে যোগ করবেন। 1 আর হাফ মানে হচ্ছে 100 প্লাস হাফ মানে হচ্ছে 150, 150।
ভুল হবে না, ঝামেলা লাগবে না, সহজ অ্যান্সার বের করে ফেলবেন। হাফ মানে 50 পয়সা, 4 1 মানে 25 পয়সা, তাহলে 50 আর 25 কত হয়? 75 পয়সা, 75। সহজ হিসাব, 75 দিয়ে 150কে কাটলে 2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। কমেন্ট দেন। এই তো অনেকে অ্যান্সার দিচ্ছেন, সৌমেন, হাসিবুল, তারপর কি আছে, সুকান্ত, টয়া। অ্যান্সার দিন। সজীব, মৈত্রী, দেখতেছেন কিন্তু অ্যান্সার দিচ্ছেন না কেন? জানালাটা একটু খুলে রাখছি যাতে গরম না লাগে, মস্কিটো ঢুকতেছে। কত বাজে? 10টা 18। ধন্যবাদ। বুঝতে পারছেন না? একটু কমেন্ট দিন যে বুঝি নাই, আর বুঝলে তো অঙ্কের অ্যান্সারই দিচ্ছেন। আসেন নেক্সট ম্যাথ। কমেন্ট পড়বো আস্তে আস্তে। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, কমেন্ট পড়ে রিপ্লাই দেই, লাইক দেই। ইফ মারিয়া মাস মানি অ্যাজ 20, মারিয়ার হচ্ছে 20-এর থেকে দ্বিগুণ টাকা আছে। হু হ্যাজ, যার আছে, হু বলতে বোঝাচ্ছে এই হু এর পূর্বে যে থাকে তাকে বোঝায়। হু হ্যাজ মানে 20 হ্যাজ 3 টাইমস, 3 গুণ, অ্যাজ মাস মানি যেমন সংখ্যক টাকা, অ্যাজ যেমনটি, সানি হ্যাজ, সানি এর 3 গুণ আছে 20-র। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ মানি, তাহলে মানির রেশিও কত বের করতে বলছে। সানি হ্যাজ টু দ্য অ্যামাউন্ট অফ মানি মারি হ্যাজ, মারি হ্যাজ সানি হ্যাজ, তাহলে সানি ইজ টু মারি সমান সমান কত, সানি ইজ টু মারি কত, এটা বের করতে বলছে। তাহলে বের করি। দেখেন আমরা শেষের দিক থেকে করতে পারি, শুরুর দিক থেকে করতে পারি। এখানে বলা হয়েছে 20-র আছে সানি এর 3 গুণ, 20-র আছে সানি এর 3 গুণ, তাহলে সানির যদি x টাকা হয়, 20-র আছে আমার 28x টাকা। 20-র দ্বিগুণ আছে মারিয়ের, তার মানে মারিয়ের আছে আমার 20-র দ্বিগুণ, 3x এর দ্বিগুণ মানে হচ্ছে 6x টাকা। তাহলে সানি প্লাস মারি, সানি প্লাস মারি, সানি কত, এই যে সানি, এই যে সানি, সানি মানে হচ্ছে x, সানি ইজ টু মারি, মারি কত, এই যে মারি, মারি মানে 6x, x কাটা যায় 1:6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ ম্যাথ হয়েছে না? হয়েছে। বুঝতে পারলে কমেন্ট দেন। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। ইফ দ্য ইনকাম অফ, ওইটা শেষ, পরে দেখেন, পরে নোট করবেন যখন তখন দেখেন। এখন এইটা দেখেন, খেয়াল করেন এটার দিকে, ওইটা বাদ। কি বলছে দেখেন, বলা হয়েছে ইফ দ্য ইনকাম অফ এ ইজ 100% মোর দ্যান বি, এর ইনকাম হচ্ছে বি এর থেকে 10% বেশি, অ্যান্ড দ্য ইনকাম অফ বি, বি এর ইনকাম, এই বি আর এই বি তো একজন ব্যক্তি, বি এর ইনকাম ইজ 20% লেস দ্যান সি, বি এর ইনকাম হচ্ছে সি এর থেকে 20% কম, দেন দ্য ইনকাম অফ এ, বি অ্যান্ড সি রেসপেক্টিভলি আর ইন দ্য রেশিও, এ, বি এবং সি এর যথাক্রমে রেসপেক্টিভলি আর ইন দ্য রেশিও, কোন রেশিওতে আছে, অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কত সেটা বের করতে বলা হয়েছে। শুরুর দিক থেকে করতে পারি, শেষের দিক থেকে করতে পারি। ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যান দ্যাট অফ বি, বি এর থেকে এ এর ইনকাম হচ্ছে 10% বেশি। আবার বলছে বি ইজ 20% লেস দ্যান সি। আচ্ছা, ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যান বি, বি এর ইনকাম যদি আমি ধরি 100, তাহলে এ এর ইনকাম হচ্ছে 10% বেশি, মানে 110। এ এর ইনকাম হচ্ছে 10% মোর দ্যান দ্যাট অফ বি, বি এর থেকে, বি এর থেকে এ এর 10% বেশি, তার মানে বি সমান সমান যদি 100 ধরি, এ এর হচ্ছে 10% বেশি, 110। দ্য ইনকাম অফ বি, কই, ইনকাম অফ বি ইজ 20% লেস দ্যান দ্যাট অফ সি, সি এর থেকে 20% কম হচ্ছে বি এর ইনকাম। দেখেন সি এর অঙ্ক কিন্তু আপনি, আবার বলি,
পরীক্ষার হলে একটা অঙ্ক আপনি বুঝবেন না যে শুরু থেকে শুরু করব না শেষের থেকে শুরু করব। সাধারণত আমরা এই ধরনের অঙ্ক শেষের থেকে শুরু করি। যদি শুরুর থেকে শুরু করেন, শেষের থেকে শুরু করেন, মিলতেছে না, তখন শুরুর থেকে করবেন। শুরুর থেকে করলেন, মিলতেছে না, শেষের থেকে করবেন, যেভাবে আপনার সহজ মনে হয়। তো আমি এটা শুরু থেকে ধরলাম করা, কি করলাম, বি ধরলাম, এ ধরলাম। এখন মনে হচ্ছে যে এখানে এসে একটু বিদঘুটে কেমন, যে বলছে যে 20% লেস দ্যান দ্যাট অফ সি। সি দ্য ইনকাম অফ বি এর ইনকাম হচ্ছে 20% লেস দ্যান সি, সি এর থেকে 20% কম। কার ইনকাম? বি এর ইনকাম। তার মানে বি সমান সমান হচ্ছে সি এর 20% কম, মানে কি 80%। সি এর 80%। বুঝেন আপনার? দ্য ইনকাম অফ বি, বি হচ্ছে 20% লেস দ্যান দ্যাট অফ সি, সি এর যা আছে তার থেকে 20% কম। সি এর যা আছে সেটা হলো সি এর পূর্ণ অংশ। সি এর পূর্ণ অংশ মানে হচ্ছে সি এর 100 ভাগ। তো সি এর যা আছে তার 20% কম, মানে 80 ভাগ আছে, সি এর 80 ভাগ। আপনার যে আপনার পিতার যে সম্পদ আছে, এই পুরো সম্পদটা হচ্ছে 100 ভাগ। যদি 20% সেল করে দেয়, বা আপনার চাচার আছে, মনে করেন আপনার পিতার থেকে 20% কম, তার মানে আপনার চাচার আছে 80% সম্পদ আপনার পিতার তুলনায়। যাই হোক, বলছে যে সি এর টাকা হচ্ছে, বি এর টাকা হচ্ছে সি এর টাকার থেকে 20% কম, মানে 80%। তাহলে কাটাকাটি করেন, কি হয়? 4 এবং 5, তার মানে সি সমান সমান 5b/4। 5b গুণ 4 এখানে আসলো নিচে, তার মানে সি সমান সমান 5b/4। সরি, কি হলো? ও সরি, বি এর মান তো এখানে দেওয়াই আছে। বি এর মান হচ্ছে 100। এখানে আমি 100 আসছে, এখানে 5b/4 আসবে কেন? সি এর মানও ওরকম একটা টাকায় আসবে, তাই না? বি এর মান হচ্ছে 100। 4 দিয়ে কাটলে 25, 5 25 125, 125। তাহলে সি এর টাকার পরিমাণ হচ্ছে মূলত 125। বলছি এ, বি এবং সি এর রেসপেক্টিভ রেশিও কত? এ ইজ টু বি ইজ টু সি। এ হচ্ছে আমার 110, বি হচ্ছে আমার 100, আর সি হচ্ছে আমার 125। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 5 25 125, 11 দুগুণী 22, 10 দুগুণী 20, 25, 22, 20 এবং 25 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন। এই অঙ্কটা দেখেন তো, আমরা একটু শেষের দিক থেকে করি, দেখি হয় কিনা। এবার আমরা শেষের দিক থেকে করব। বলছে যে বি হচ্ছে 20% লেস দ্যান দ্যাট অফ সি। এটা হচ্ছে আমার আগের অঙ্কের অ্যান্সার। দেখবো এটা আমি মিলে নিতে। বি হচ্ছে, বি সমান সমান সি এর 20% লেস দ্যান সি। তার আমি ধরি সি এর টাকা হচ্ছে 100 টাকা, তাহলে বি এর টাকা হবে 20% লেস, মানে 80 টাকা। এই যে দ্য ইনকাম অফ বি, বি এর টাকা হচ্ছে সি এর থেকে 20% কম, তার মানে সি যদি 100 টাকা হয়, বি হবে 20% কম, মানে 80 টাকা। এটা শেষের লাইন। এই লাইনে বলছে যে এর টাকা হচ্ছে, এ হচ্ছে বি এর থেকে 10% বেশি। তাহলে এ হচ্ছে বি এর থেকে 10% বেশি। 80 এর 10% কত? 80 এর 10%, পার্সেন্ট মানে নিচে 100, মানে 8 টাকা। তাহলে বি এর যদি 80 টাকা হয়, এর হচ্ছে 88 টাকা। বি এর যে টাকা আছে সেই টাকার 10% বেশি। ঠিক আছে? এভাবেও করতে পারি, অথবা 10% বেশির অর্থ কি? 110% হবে। 80 এর 110%, 8 11 88, যেভাবে করেন। তাহলে এ সমান সমান 88। তার মানে আমরা পাচ্ছি এ ইজ টু বি ইজ টু সি সমান সমান 88, 80, 100। 4 দিয়ে কাটেন, 4 25 100, 4 22 88, 4 20 80, 22 20 25, 22 20 25 মিলে গেছে। শুরু থেকে করতে পারি, শেষের থেকে করতে পারি। অ্যান্সার দেন এবং দ্রুত অ্যান্সার দেন।
10টা 27, 3 মিনিট হলে 1 ঘন্টা হবে। দীর্ঘ সময় ক্লাস নেব না, কষ্ট হয়ে যায়, নেক্সট দিনে ক্লাস আসতে মন চায় না। এটা গেলে কত, 8 নাম্বার। আসেন আর কয়টা ম্যাথ জটফট করাই দিই। 9 নাম্বার আছে আমার এইচডব্লিউ, নিজেরা প্র্যাকটিস করবেন। দেখেন আমি যে ম্যাথগুলো করাই এইচডব্লিউ সেই ম্যাথগুলো রাখি, সেলফ টাস্ক যেটা করে দেই সেটা আপনারা করেন, আমি একটু রেস্ট নেই, এরপর আমি করাই দিই। এইচডব্লিউ যে ম্যাথগুলো করাই সেই ম্যাথগুলো থাকে। আমি একটা ম্যাথ আপনার জন্য এইচডব্লিউ রাখছি। এইচডব্লিউর অর্থ হচ্ছে আপনারা নিজে প্র্যাকটিস করবেন। হয়তো এই ম্যাথটা অনেক সহজ, আমার বোঝানোর দরকার, আপনারা পারবেন, ওই গত ক্লাসে আছে, অথবা এই ম্যাথটা অনেক কঠিন, এই 4 নাম্বার ক্লাসের ভিতরে এই কঠিন ম্যাথ দেবো না, আমি আগামীতে দেবো। 5 নাম্বার 6 নাম্বার ক্লাস আছে, আরও অ্যাডভান্স কঠিন ম্যাথ ওইখানে দেবো। কঠিন একটা ম্যাথ আপনাদের এইচডব্লিউ রাখছে যে আপনারা নিজেরা ট্রাই করেন, দেখেন পারেন কি না। তার মানে এই ম্যাথটা আপনি যদি এখন নাও পারেন, আগামী 2টা ক্লাস করার পরে আপনি পারবেন, কারণ এই ম্যাথটা আগামী ক্লাসে আছে। বুঝতে পারছেন? তো এইচডব্লিউ আপনারা এটা নিজে ট্রাই করেন, যদি সহজ হয় আপনি পারবেন, যদি গত ক্লাস করে থাকেন তাহলে পারবেন, আর যদি অনেক হার্ড হয় তাহলে পারবেন না, আগামী ক্লাস দেখার পরে আপনি পারবেন, এখন জাস্ট ট্রাই করবেন। তাহলে এবার আসতেছি আমরা 10। এই স্কুল হ্যাজ 40 রুমস দ্যাট ক্যান সিটস 600 পিপল। একটা স্কুল আছে যেখানে টোটাল আমাদের ধরেন আমাদের সেই ডাকাতির হাই স্কুল, অনেক বড় হাই স্কুল, সেখানে মোট 40টা রুম আছে, টোটাল 600 জন ছাত্রছাত্রী ওই রুমগুলোতে অ্যাডজাস্ট হয়, মানে ধরে বসতে পারে। সাম রুমস ক্যান সিট 10 পিপল, কিছু কিছু রুম আছে যেখানে মাত্র 10 জন স্টুডেন্ট বসতে পারে। অ্যান্ড সাম ক্যান সিট 20 পিপল, এবং কিছু কিছু রুম আছে যেখানে 20 জন স্টুডেন্ট বসতে পারে। তাহলে দেখেন বড় একটা স্কুল আছে, এই যে স্কুলের বাউন্ডারি, এখানে কিছু কিছু রুম আছে এরকম, কিছু কিছু রুম আছে এরকম, মানে যেখানে আমার প্রতি রুমে 10 জন করে স্টুডেন্ট বসতে পারে, প্রতি রুমে আমার স্টুডেন্ট বসতে পারে 10 জন, প্রতি রুমে 10 জন করে বসতে পারে, পুরাই যে স্কুল। আর কিছু কিছু রুম আছে যেখানে 20 জন করে স্টুডেন্ট বসতে পারে, মানে এই রুমগুলো একটু সাইজে একটু বড়। বোঝার চেষ্টা করে, কিছু কিছু রুম আছে সাইজে একটু বড় যেখানে 20 জন করে স্টুডেন্ট বসতে পারে। টোটাল রুম কয়টা? 40টা। টোটাল রুম কয়টা? এই সবগুলো রুম মিলে হবে 40টা। কিছু রুম আছে ছোট যেখানে প্রতি রুমে 10 জন করে বসতে পারে, কিছু রুম আছে বড় যেখানে প্রতি রুমে 20 জন করে স্টুডেন্ট বসতে পারে, এবং টোটাল রুম হচ্ছে 40টা, টোটাল ছাত্রছাত্রী বসতে পারবে 600 জন। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ 10% রুমস? 10% রুম কয়টা এবং 20% রুম কয়টা, এর রেশিও কত? 10%-এর এই যে কয়টা রুম আছে এখানে, আর 20%-এর কয়টা রুম আছে, এই রুমগুলো বের করতে হবে, তার রেশিও বের করতে অনুপাত। তাহলে করি শর্ত অনুযায়ী, ধরি 10%-এর এখানে রুম আছে এক্সটা, কয়টা রুম আছে মোট? এখানে এক্সটি রুম আছে, এদিকে আমার এক্সটি রুম আছে। তাহলে প্রত্যেক রুমে যদি 10 জন করে বসে, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমার 10x জন, প্রতি রুমে বসবে 10 জন, টোটাল রুম আছে এক্সটি, তাহলে x ইন্টু 10, 10x ছাত্রছাত্রী আমার এখানে বসতে পারতেছে। এখানে প্রতি রুমে ছাত্রছাত্রী বসে 20 জন, এখানে টোটাল রুম আছে আমার কয়টা? টোটাল রুম 40টা, এখানে গেল এক্সটা, তাহলে এখানে আমার রুম আছে 40 মাইনাস এক্সটি, টোটাল 40 মাইনাস এক্স, এক্সগুলো বাদ দিলাম, তাহলে বাকি রুম হলো 40 মাইনাস এক্স, যেখানে এতগুলো রুম আছে, এই রুমগুলোতে হচ্ছে 40 জন করে 20 জন করে বসতে পারে। তাহলে 40 মাইনাস এক্সটি রুম আছে এখানে, প্রত্যেক রুমে 20 জন করে বসে, তার মানে এখানে ছাত্রছাত্রী হচ্ছে এতজন, এতগুলো হচ্ছে রুমের সংখ্যা, প্রত্যেক রুমে বসে 20 জন করে, তাই রুম ইন্টু পার্সন মাথা পিছু গুণ করলে হচ্ছে এখানে এতগুলো ছাত্রছাত্রী বসতে পারে। তাহলে এখানে আছে আমার এতজন ছাত্রছাত্রী, আর এখানে আছে আমার এতজন ছাত্রছাত্রী, করলে হবে আমার 600।
দেখছেন এই ছাত্রছাত্রী আর এই 10x এই দুইটা যোগ করলে হবে আমার 600। তাহলে করেন 800 মাইনাস 20x প্লাস 10x সমান সমান 600। তাহলে মাইনাস 10x সমান সমান মাইনাস 200। তাহলে x সমান সমান হলো 20। তাহলে এখানে দেখেন এই 10 জন করে যে বুঝতে পারে ছোট রুমের সংখ্যা হলো xটি, মানে 20টি ছোট রুম আছে। টোটাল রুম হলো 40টি। তাহলে ছোট রুম যদি 20টা হয় তাহলে বড় রুমও হবে আমার 20টা। ছোট রুমও 20টা, বড় রুমও 20টা, সমান সমান, মানে 20:20 মানে 1:1 সমান সমান মানেই হচ্ছে 1:1। তাহলে 10% রুম 20টা, 20% রুম 20টা, 2% রুম 20টা, 20:20 মানে হচ্ছে 1:1। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হাসিব ভাই অ্যান্সার দিয়েছেন। হাসিব আর সৌমেন দুইজনের একই কালার প্রোফাইলে। ঠিক 1 ঘন্টা ক্লাস হয়েছে। লাস্ট ম্যাথ আজকে আর করাবো না, বেশি করালে আগামীকাল আমার ক্লাসে আসতে মন চাইবে না। কষ্ট হয়ে গেলে অল্প অল্প করাই দেখি, প্রতিদিন ক্লাস দিই, সেইটাই ভালো। আর আমি যে কয়টা ম্যাথ করাই এই কয়টা ম্যাথই আপনি জমা দেন। আজকে যদি বেশি ম্যাথ করাতে যাই আমার অনেক কষ্ট হয়ে যাবে, আগামীকাল আমার ক্লাস আসতে মন চাইবে না। শুক্রবার শনিবার অবসরের দিন আমি অনেক বেশিক্ষণ ক্লাস দেবো, আর আজকে সারাদিন অফিস করছি না। এখন সত্য বেশি ক্লাস দিতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে কী হবে জানেন, আগামীকাল আমার ক্লাস আসতে ভয় লাগবে, মন চাইবে না ক্লাস আসতে। অল্প দিয়েই ছেড়ে দিই, বেশি না করানোর থেকে। এটা লাস্ট ম্যাথ, একটু পানি খেয়ে নেই। দেখেন কি বলছে যে টু আউটলেটস, অনেক বড় একটা কোশ্চেন। এটা কত সালে আসছে, এটা কোন ব্যাংকে যেন আসছে, কয়েকবারই আসছে এটা। টু আউটলেটস মানে কি, শপ অফ এ মোটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যারা এটা মোটর ম্যানুফ্যাকচার করে এমন একটা কোম্পানি, মোটর তৈরি করে, গাড়ি তৈরি করে। রিপোর্টেড দ্যাট, তারা একটা রিপোর্ট করলো। আমাদের ব্যাংকে একটা রিপোর্ট করতে হয় না, আপনার দোকানে যে মালামাল বিক্রি করেন আপনার একটা বছর শেষে একটা রিপোর্ট তৈরি করতে হয়। রিপোর্টেড দ্যাট, রিপোর্ট করলো বা বললো যে দ্য রেভিনিউ ফ্রম আউটলেট এক্স ইন 2003, এটা হচ্ছে প্রথম আউটলেট মানে শপ, এটার নাম হচ্ছে এক্স আউটলেট। এই এক্স আউটলেট থেকে 2013 সালে was down 11% from 2012। খেয়াল করেন 2012 তুলনায় 2013 সালে 11% ডাউন হয়েছে, 11% লস হয়েছে, ক্ষতি হয়েছে। 2012 সালে যে সেল ছিল 2013 সালে তার থেকে 11% কম হয়েছে সেল। রেভিনিউ ফ্রম আউটলেটস ওয়াই, এরপরে বলছে অ্যান্ড এবং রেভিনিউ ফ্রম আউটলেট ওয়াই, আরেকটা আউটলেট আছে মানে আরেকটা দোকান আছে যেটার দোকানের নাম হচ্ছে ওয়াই। এই ওয়াই দোকানে 2013 সালে ওয়ার আপ 7%, 2013 সালে আপ 7% ফ্রম 2012। 2012 তুলনায় 2013 সালে কি হয়েছে, 7% আপ হয়েছে সেল, রেভিনিউ, প্রফিট, লাভ, ব্যবসা যা বলেন। বুঝতে পারছেন, এটা কি মূলত অঙ্কের মূল বিষয়। এরপরে কি বলছে, ইফ যদি দ্য টোটাল রেভিনিউ ফ্রম দ্য আউটলেট এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই এই দুইটা আউটলেট থেকে টোটালের উপর রেভিনিউ, ইনকাম, প্রফিট, লাভ, ব্যবসা যাই বলেন 2013 সালে ইজ 1%, কি বলছে
ইফ টোটাল রেভিনিউ ফ্রম আউটলেট এক্স অ্যান্ড ওয়াই দুইটাই থেকে ইন 2000 ওয়াজ আপ 1%, 1% বেশি ছিল পার্সেন্ট ফ্রম 2012 তুলনায়। এইটাতে লস হয়েছে, এইটাতে লাভ হয়েছে, গড়ে পড়তায় গিয়ে আপনার 1% লাভ হয়েছে। মনে করেন আপনার এই দোকান, দুইটা দোকান, একটা দোকান একটা দোকান, এই দোকানে লস হয়েছে, এই দোকানে লাভ হয়েছে। তো কি হয়েছে, গড়ে পড়তায় বছর শেষে আপনার 1% লাভ হয়েছে। What is the ratio of revenue from the outlet X in 2012 and revenue from outlets Y in 2012? তাহলে 2012 সালে মানে প্রথম বছরে X আউটলেট এবং Y আউটলেটের রেভিনিউর রেশিও কত। দেখেন এই যে কত বক্স মক্স তৈরি করছে, এইসব বক্স মক্স কোনো কিছু তৈরি করার দরকার নেই। এই এক্স ওয়াই এগুলো শুধু শুধু আপনার ঝামেলা সৃষ্টি করছে। এখানে এক্স মানে কি, একটা আউটলেট বোঝাচ্ছে, ওয়াই মানে কি, একটা আউটলেট বোঝাচ্ছে। এক্স ওয়াই মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনার দুইটা দোকান আছে, এখানে একটা দোকান আছে যেখান থেকে 2012 সালে আপনি এক্স টাকা লাভ করছেন, এখানে আরেকটা দোকান ছিল যেটা থেকে 2012 সালে আপনি ওয়াই টাকা লাভ করছেন। এবার 2013 সালে এসে এই লাভের পরিমাণ 11% কমে গেছে। তার মানে 2013 সালে এসে আপনার লাভ দাঁড়াইছে এক্স এর 11% কমে গেলে কত হয়, 89%। আর দ্বিতীয় যে আউটলেট ওয়াই, অন্য একটা দোকান, এই পরের দোকানটাতে আপনার লাভ ছিল ওয়াই টাকা 12 সালে, কিন্তু আপনার 13 সালে এসে আপনার 7% বেড়ে গেছে। তাহলে 13 সালে আপনার এই টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 107%। আমার কিন্তু পার্সেন্টের উপরে টোটাল 16টা ক্লাস আছে, ইউটিউবে আছে, আমার পেজে আছে, আইডিতে আছে, দেখে নেবেন, অনুশীলন করবেন। অনেক সুন্দর ম্যাথগুলা, পার্সেন্ট মানে শতকরার একেবারে সব দেখাই দিয়েছি 16টা ক্লাসে, শুধু শতকরার উপরে 16টা ক্লাস দেখবেন। এইগুলো এই পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে 2012 সালে আপনার প্রথম আউটলেটে পাইছেন এক্স টাকা, 2013 সালে এসে দাঁড়ালো তার 89%, 11% কম। 2012 সালে দ্বিতীয় আউটলেটে আপনার লাভ ছিল ওয়াই টাকা 12 সালে, 2013 সালে এসে সেটা দাঁড়ালো তার 7% আপ, মানে 107%। তো বলা হয়েছে এই দুই যোগ করে 2013 টোটাল লাভ যোগ করে আপনার মোটের উপর হলো 1% আপ, মানে 12 সালের টাকা দুইটা আউটলেটের একত্রে যোগ করে টোটালের উপর হলো 1% আপ, মানে 101%। পার্সেন্ট মানে কি, নিচে 100। এই হচ্ছে আপনার ইকুয়েশন। খেয়াল করেন, আবার বোঝাই একটু। এটা হচ্ছে আপনার 12, এই এক্স মানে কিন্তু এই এক্স না, প্রশ্নে যে এক্স ওয়াই আছে থেকে আমি ঝেড়ে ফেলে দিলাম। যে এক্স ওয়াই আছে এটা আমি মাথা থেকে পুরো ঝেড়ে ফেলে দিলাম। ওরা এক্স বলতে বোঝাচ্ছে এদিকে একটা সব, ওয়াই বলতে বোঝাচ্ছে ওদিকে একটা সব, তার মানে এক্স ওয়াই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। তো আমার এদিকে যে সব সেই ইনকাম, এটা হলো আমার 12 সালের ইনকাম। আরেকটা সব থেকে, দুইটা সব থেকে, প্রথম সব থেকে এই, দ্বিতীয় থেকে 12 সালে আমার সব থেকে ইনকাম ছিল আমার এক্স প্লাস ওয়াই টাকা। এক্স প্লাস ওয়াই টাকা 2012 সালে আমার দুইটা সব থেকে ইনকাম ছিল। 2013 সালে 12 সালে যেটা ছিল তার 11% কমে গিয়ে এটা দ্বারা 89%। তাহলে এটা হলো আমার 2013 সালের প্রথম সব থেকে ইনকাম। আর দ্বিতীয় সবের 12 সালে ছিল ওয়াই টাকা ইনকাম, 13 সালে এসে দাঁড়াইছে 7% আপ, মানে এটা হলো আমার 13 সালের ইনকাম দ্বিতীয় সব থেকে। তো বলছে মোটের উপরে, মানে 2012 সালে মোটের উপর যা ছিল x% ওয়াই টাকা, মোট টাকা, সেই টাকার উপরে 1% আপ হয়েছে। এটা হচ্ছে 2012 সালের মোট টাকা। 2012 সালের মোট টাকার উপরে 1% আপ। 1% আপ হলে কি হয়, 1% লাভের অর্থ হচ্ছে 101%। এটা হচ্ছে আমার 12 সালের ইনকাম, 12 সালের ইনকাম, 12 সালের মোট ইনকাম। এটা হচ্ছে আমার 13 সালের ইনকাম,
এটা হচ্ছে আমার 13 সালের ইনকাম, এটা হচ্ছে আমার 13 সালের মোট ইনকাম। এটা হচ্ছে 13 সালের ইনকাম প্রথম সব, এটা হচ্ছে 13 সালের ইনকাম দ্বিতীয় সব। দুইটা সব যোগ করলে একত্রে মোট ইনকাম 1% প্রফিট। মোট ইনকাম কত? 12 সালের মোট ইনকাম এই যে এইটা এক্স প্লাস ওয়াই। তা 1% প্রফিটের অর্থ কি? 101%। তাহলে এই কোয়েশনটা থেকে আমরা কি পাই দেখা যান, খেয়াল করেন। এখানে নিচে 100 আছে, এখানে নিচে 100 আছে, এখানে নিচে 100 আছে, নিচের 100 নিচের 100 নিচের 100 কাটা যায়। তাহলে এখানে থাকে আমার 89x প্লাস 107y সমান সমান 101x প্লাস 101y। 89x 107y সমান সমান 101x 101y। 89x 101x মানে 11 এর 1 12x, 107x 101y মানে হচ্ছে 6y। 6 দিয়ে 12কে কাটলে 2, তার মানে x সমান সমান y বাই 2 মানে হচ্ছে x সমান সমান হাফ, x বাই y সমান সমান 1/2। সোজা এখানে দেখাই, দেখেন এই ওয়াইটাকে এদিকে নিচে নিয়ে আসেন। x বাই y সমান সমান 6/12 সমান সমান 1/2 সমান সমান 1:2 সমান সমান x:y। x বাই y মানে x:y, 1/2 মানে 1:2। তাহলে x:y সমান সমান 1:2 বলা হয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেভিনিউ ফ্রম আউটলেট এক্স অ্যান্ড ওয়াই? প্রথম রেশিও এবং দ্বিতীয় রেশিওর যে রেভিনিউ পাইছি সেই রেভিনিউ 2012 সালের অনুপাত কত? এটা হলো 2012 সালের রেভিনিউ, এটা হলো 2012 সালের রেভিনিউ প্রথম সব দ্বিতীয় সব, অর্থাৎ x:y সমান সমান 1:2। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অ্যান্সার দেন সুকান্ত, হাসিবুল, সৌমেন, সজীব, মৈত্রী, টয়া, আর কে কে আছেন সবাই কমেন্ট দেন। আজকে এই পর্যন্ত, 10:45 বাজে, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। আর ক্লাস নেব না, কষ্ট হয়ে যাবে কথা বলতে গেলে বেশি। ধন্যবাদ, ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল। যে কয়টা ম্যাথ করাইছি এই ম্যাথ কয়টাই ভালোভাবে আগে করেন, বুঝেন। যাওয়ার সময় সবাই একটু কমেন্ট দিয়ে যান। কি কমেন্ট দিবেন বলেন? আগে জব পরে সব, টুডে ফর উইনার। আপনার যেটা মন চায় সেটাই কমেন্ট দেন। মনের ভিতর ঢুকায় রাখেন যে টুডে ফর উইনার মানে আজকে আপনি যদি আমার এই ম্যাথগুলো করেন আপনি জয়ী হবেন। আপনি যদি মনে করেন যে এই ম্যাথগুলো আগামীকাল করব, ফেলে রাখেন, তাহলে আগামীকাল আপনি পরাজিত হবেন। জয়ী তারা হয় যারা আজকে কাজ করে। তাই আপনার সামনে যে কাজ এই মুহূর্তে আছে, এখন যেটা আছে সেটা এখন করেন, আগামীকালকের জন্য ফেলে রাখবেন না। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। এইটা অ্যান্সার দিয়েছে হাসিব, সুকান্ত, সৌমেন।